আচ্ছা, আমাদের অ্যাসাইনমেন্টের এই তিনটা তো দেখানোর কিছু নাই, যে হাউ ক্যান উই ডিক্লেয়ার প্যাকেজ ইন জাভা, আমরা জাভাতে একটা প্যাকেজ ডিক্লেয়ার কিভাবে করি। ওই যে আমরা হলো যে উম, কিভাবে করি আমরা জাভাতে প্যাকেজ ডিক্লেয়ার, এই যে প্যাকেজ লিখে তারপর প্যাকেজের নাম দিয়ে সেমিকলন, এইভাবে আমরা একটা প্যাকেজের নাম ডিক্লেয়ার করি। তারপরে হচ্ছে যে হাউ ইন হুইচ ওয়ে উই ক্যান ইম্পোর্ট হলো জাভা ক্লাস, আমরা জাভা ক্লাস কিভাবে ইম্পোর্ট করতে পারি। তো হচ্ছে যে ওপেন, তো আমরা হলো যে জাভা ক্লাস কিভাবে ইম্পোর্ট করি, আমরা ইম্পোর্ট করে হচ্ছে ইম্পোর্ট নাম দেই, আগে লিখি ইম্পোর্ট, তারপরে জাভা, আগে জাভা লিখি, তারপর ডট, তারপর ইউটিলিটির মধ্যে থাকে ইউটিলিটি, তারপর ডট, তারপর হলো যে কোন ক্লাসটা নিতে চাই, আমরা স্ক্যানার ক্লাস নিব নাকি অন্য কোনো ক্লাস নিব সেটা আমরা নাম দেই, এইভাবে আমরা হলো যে জাভা ক্লাস ডিক্লেয়ার করি। আর একটা হচ্ছে যে হাউ ক্যান উই ইম্পোর্ট অল দ্য ক্লাসেস অফ জাভা প্যাকেজ, মানে এই যে একটা জাভা ডট ইউটিল, এটা একটা প্যাকেজ। এখন এই প্যাকেজের ভিতরে আবার আমরা একটা স্ক্যানার ক্লাসকে ইম্পোর্ট করছিলাম। তো আমরা যদি চাই যে না আমরা এই ইউটিলিটি প্যাকেজের ভিতরে সবগুলো ক্লাসকে ইম্পোর্ট করতে চাই একবারে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউটিলিটির পরে একটা যদি স্টার সাইন দিই, ডট না দিয়ে, তাহলে হচ্ছে যে আমাদের ডট দিয়ে, ডট দিয়ে একটা স্টার সাইন দেই, তাহলে হলো যে আমাদের কিন্তু ইউটিলিটি প্যাকেজের ভিতরে যতগুলা ক্লাস ছিল সবগুলোকে ইম্পোর্ট করে ফেলবে। তো এইটুকুই শুধু লেখা লাগতো আমাদের এই 3 নাম্বারের জন্য, তাহলে এটা তোমাদের হয়ে গেল। আর এগুলো তাহলে শেষ করে আমাদের আজকের লেকচারে যাই। আজকে লেকচার বলতেছে, আজকে সলভে যাই। এখন আমাদের কোডে আসতেছে যে বলতেছে যে মিস্টার মিরাজ ইজ এ ক্রিকেটার অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, হি হ্যাজ প্রপার্টি অথবা অ্যাট্রিবিউট লাইক নেম, এজ অ্যান্ড টোটাল প্রাইজ মানি। তো যারা হচ্ছে যে আমার কোর্স করছি মানে করতেছি, তারা তো জানি যে আচ্ছা, কেউই জানি না ধরলাম। তো প্রপার্টি বা অ্যাট্রিবিউটস গুলো, এই জিনিসগুলো আবার কি, আমার কাছে মেবি স্লাইডটা ছিল। উম, এই যে প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস, তো প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস গুলো কি, এগুলো হচ্ছে যে আমাদের একটা জাভা ক্লাসের ভিতরে দুইটা পার্টস থাকে, একটা হচ্ছে প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটের জন্য, একটা হলো মেথডস বা বিহেভিয়ারের জন্য। তো একটা ক্লাস, একটা কার ক্লাস, একটা একটা ধরুন একটা কার, আমাদের একটা ক্লাসের নাম হচ্ছে কার, তো কারটার তো অনেকগুলো প্রপার্টিজ থাকতে পারে, বা তার হচ্ছে যে অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকতে পারে, সেগুলো কি, যেমন কারটার কালার কিরকম হবে, কারটার দাম কত, কারটা কত স্পিডে চলতে পারে, পার আওয়ারে কত স্পিডে চলতে পারে, বা কত মাইলেজ দেয়। তো এই জিনিসগুলো হচ্ছে একটা কারের প্রপার্টিজ। আর অ্যাট্রিবিউটস প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস, আর মেথড বা বিহেভিয়ার হচ্ছে যে আমরা তো শুধু ওই কারের কালার কি, কারের নাম কি, কারের প্রাইস কত, কত মাইলেজ দেয়, এগুলো জেনে তো আমাদের লাভ নেই, আমাদের তো কারটাকে তো রান করানো লাগবে, তার মেথড গুলোকে তো ব্যবহার করা লাগবে, বা তার বিহেভিয়ার গুলো তো আমাদের জানা লাগবে। তো এই যে বিহেভিয়ার বা মেথড গুলো নিয়ে আমরা কাজ করব, তার একটা কারের বিহেভিয়ার বা মেথড কি হতে পারে, হইতে পারে সে গাড়িটা কিভাবে সে ব্রেক মারে, সে চলে, সে থামে, সে আগে যায় পিছে যায়। তো এগুলো হচ্ছে একটা কারের বিহেভিয়ার বা মেথডস। তো বিহেভিয়ার বা মেথডস গুলো হচ্ছে যে ওই যে একটা কার ক্লাসের ভিতরে বললাম না দুইটাই থাকে, একটা হলো মেথডস বা বিহেভিয়ার, আর একটা হলো প্রপার্টিস বা অ্যাট্রিবিউটস। তো হচ্ছে যে তাহলে আমরা কি বুঝলাম, যে একটা ক্লাসের ভিতরে দুইটা পার্ট থাকবে, প্রথম পার্টে থাকবে হচ্ছে প্রপার্টিস বা অ্যাট্রিবিউটস, আর তারপরের পার্টে থাকবে হচ্ছে যে মেথডস বা বিহেভিয়ার। তাহলে আমাদের এখানে বলছে যে Mr. Miraj is a cricketer of Bangladesh national team. His properties বা attributes like name, age and total prize money. তাহলে ওই যে বললাম যে মিস্টার মিরাজের নাম কি, তার এজ কত, সে হলো যে কত টাকা প্রাইজ মানি পাবে, এগুলো হচ্ছে তার প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস। তার মানে কি, এগুলো হচ্ছে তার উপরের অংশে থাকবে। আর তাহলে এখানে আমাদের তার নিচে কি বলছে যে হি ইজ পেইড $3,000 অ্যাজ প্রাইজ মানি ফর প্লেইং এ সিঙ্গেল ম্যাচ, মানে সে প্রত্যেকটা সিঙ্গেল একটা ম্যাচ খেলার জন্য $3,000 মানি ক্লেম করেন। এটা হলো আমাদের প্যাসেজটা ছিল। এখন কোডে বলছে যে রাইট এ প্রপার ক্লাস উইথ অ্যাট্রিবিউটস, মানে এই যে অ্যাট্রিবিউটস গুলো ছিল, এই যে আমাদের অ্যাট্রিবিউটস গুলো ছিল যে নেম, এজ, টোটাল প্রাইস মানি, এগুলো নিয়ে আমাদের একটা প্রপার একটা ক্লাস বানানো লাগবে। আর সেই ক্লাসের মধ্যে বলছে টেক ইনপুট ফর ইনিশিয়ালাইজেশন, মানে ওই যে প্রপার্টিস গুলো নিছি,
আমরা দেখলাম যে ইন্টিজার স্ট্রিং নেম, ইন্টিজার এজ, তো এগুলোর মধ্যে তো আমাদের ইনপুটটা ইনিশিয়ালাইজ করা লাগবে। সেটাই বলছে যে টেক ইনপুট ফর ইনিশিয়ালাইজ দ্য অ্যাট্রিবিউটস নেম অ্যান্ড এজ মাস্ট টেক ফ্রম দ্য ইউজার ইনপুট। মানে আমরা তো ডাইরেক্ট লিখতে পারি যে নেম ইকুয়াল টু মেরাজ, এজ ইকুয়াল টু 13 বা সামথিং, টোটাল প্রাইস মানে এত। কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে এটা ঠিক আছে, কিন্তু নাম আর এজটা অবশ্যই আমাদের ইউজারের কাছ থেকে নিতে হবে, যে ইউজারকে জিজ্ঞেস করবে যে নাম দাও, নাম দিবে, এজ দাও, এজ দিবে। তাহলে এটা যদি আমরা এখন করতে চাই, তাহলে সেটা আমরা এখন কিভাবে করতে পারবো? তাহলে মেরাজ কি, আচ্ছা আমার সাথে একটা ক্লাস বানাতে বলছে, কোনো নাম দিতে বলে নাই। তাহলে আমরা হচ্ছে যে একটা কাজ করি, আমরা নতুন একটা প্রজেক্ট বানাই, নিউ প্রজেক্ট, নেক্সট। আচ্ছা কারো হয়তো অসুবিধা হতে পারে, কারণ আমি হল যে স্যারের মতো নেট বিনস ইউজ করি না, আমি ইন্টেলিজে ইউজ করি, এটা আমার কাছে বেশি প্রিফারেবল মনে হয়। আচ্ছা প্রজেক্টের নাম, এখন প্রজেক্টের নাম আমরা কি দিব? নাম দিলাম হচ্ছে যে ক্রিকেট। প্রজেক্টের নাম কি ক্রিকেট দেবো? ক্রিকেট বোর্ড দেই, BOARD। আর হচ্ছে যে আচ্ছা প্রজেক্টের নাম ক্রিকেট বোর্ড না দিয়ে আমরা আসলে আজকে সলভ দিই, সলভ। আর বেস প্যাকেজের নাম দিলাম হচ্ছে আমরা ক্রিকেট। এগুলো হচ্ছে ইচ্ছা মতো দেওয়া যাবে, যেগুলো মানে এগুলো কোনো এগুলো কিছু বলে নাই যে নাম বা এটাই দিতে হবে, আমরা যেগুলো নামগুলো দিয়ে নিলাম আর কি। আচ্ছা সলভ নামে একটা অলরেডি আছে, এই জন্য এরকম করতেছে। নিউ উইন্ডো। এখন আমাদেরকে বলা হয়েছে যে রাইট এ প্রপার ক্লাস উইথ অ্যাট্রিবিউটস এন্ড টেক ফর ইনিশিয়াল। আচ্ছা এখন তাহলে এগুলো আমাদের একটা ক্লাসটা তো বানালাম, এখন এই ক্লাসটার ভিতরে ওই অ্যাট্রিবিউটস গুলোকে আমাদের ঠিকঠাক ভাবে নেওয়া লাগবে। তো অ্যাট্রিবিউটস গুলো কি কি ছিল? নাম ছিল, এজ ছিল, আর টোটাল প্রাইস মানি ছিল। তাহলে আমাদের যেই উম, নামের অংশ এগুলো কই থাকবে? এগুলো তো আমাদের এই যে মেইনের ভিতরে তো থাকবে না, এর ভিতরে তো আমরা রাখবো না, আমরা রাখবো হচ্ছে বাইরে। কারণ এগুলো তো হচ্ছে মেথড। আমরা কি দেখলাম একটু আগে স্লাইডের ভিতরে, যে উপরের অংশ থাকবে হচ্ছে প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস, আর নিচের অংশ থাকবে হচ্ছে মেথডস বা বিহেভিয়ার। তো এই যে একটা আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেথড, এটা তো আমরা আগেই বলছি, যারা আমার হলো যে এটা করছে, যে এটা হচ্ছে একটা মেথডস। তো আমরা মেথডস এর মধ্যে তো আমাদের মেথড গুলোকে কাজে লাগাবো, কিন্তু আমাদের প্রপার্টিজ বা অ্যাট্রিবিউটস গুলো তো আমরা এখানে লিখবো, যে স্ট্রিং নেম, এটা একটা ডিক্লেয়ার করলাম। তারপর হচ্ছে যে ইন্টিজার এজ, এটা একটা ডিক্লেয়ার করলাম। আর একটা ছিল যে টোটাল প্রাইজ মানি। তাহলে প্রাইজ মানি তো এটা তো দশমিক সংখ্যা হইতে পারে, তাহলে আমরা এটাকে ডবল লিখে দিই, ডবল প্রাইস মানি। আচ্ছা আমাদের তিনটা কিন্তু ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। এখন আমাদেরকে বলা হয়েছে যে নাম আর জি, এজ। রেকর্ড কি করতেছো? হ্যাঁ রেকর্ড করতেছি আমি। নাম আর এজটা মাস্ট বি টেকেন ফ্রম ইউজার ইনপুট, মানে ইউজারের কাছ থেকে এই দুটো আমাদেরকে নেওয়া লাগবে। তাহলে সেটা যদি আমরা এখন নিতে চাই, তাহলে এখন কি করবো? এর ভিতরে আমরা একটা স্ক্যানার ক্লাস বানাই ফেলি, যে স্ক্যানার ক্লাস কিভাবে বানাবো? আমরা জানি স্ক্যানার আগে লেখা লাগবে, যে স্ক্যানার। এখন এই স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার। আচ্ছা এটা আমরা কেন লিখলাম? তার কারণ হচ্ছে যে আমরা আগে এইটুকু যদি আমরা না লিখি, এইটুকু আমরা ধরলাম নাই। প্রথমে বললাম যে আমি একটা নিউ স্ক্যানার ক্লাসকে নিয়ে কাজ করতে চাই। এখন সেই স্ক্যানার ক্লাসটা না, প্রথমে কি করব, আমরা একটা কাজ করি, আমরা একটা অবজেক্ট বানাবো। তো অবজেক্ট যে বানাবো, তো সেটা তো আমরা একটা জায়গাতে রাখা লাগবে। যেমন এই যে এখানে আমরা একটা নেম লিখছি, তো নেমটা একটা যে নেমটা আমরা পাবো, সেটা আমরা একটা স্ট্রিং টাইপ, আমরা ইউজারকে বলছি, আমরা কম্পাইলারকে বলছি যে আমি একটা স্ট্রিং টাইপের জিনিস রাখতে চাচ্ছি যার নাম হচ্ছে নেম। তো যেহেতু আমরা একটা স্ক্যানার ক্লাসের অবজেক্ট বানাবো, এটা কিন্তু ভালো মতো মনে রাখা লাগবে যে স্ক্যানার ক্লাসের অবজেক্ট। যদি আমরা স্ক্যানার লিখি, তাহলে দেখবো যে এখানে কিন্তু পাশে সি লেখা থাকবে, এই যে সি। তার মানে এটা হচ্ছে একটা ক্লাস, যেটা হলো জাভা ডট ইউটিলিটির আন্ডারে আছে। তাহলে এই ক্লাসের একটা অবজেক্ট আমরা বানাবো, তাছাড়া তো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো না। তো অবজেক্ট যে আমরা একটা বানাবো, সেটা আমরা রাখবো কই? তাহলে রাখার জন্য তার একটা নাম দিই আমরা, তার নাম দিলাম হচ্ছে SCANNER, স্ক্যানার। এখন এই স্ক্যানারটা কি টাইপের? যেমন এই যে এখানে একটা নেম নাম দিছিলাম, এটা কি টাইপের জিনিস ছিল? স্ট্রিং টাইপের জিনিস ছিল। তো এটা আমাদের কি টাইপের জিনিস? এটা হচ্ছে আমাদের একটা স্ক্যানার ক্লাস টাইপের জিনিস। তাহলে স্ক্যানার, তার নাম দিলাম স্ক্যানারই, ছোট হাতের স্ক্যানার। এটার নাম কিন্তু ফ্যাক্টর না, আমি যদি এখানে ইনপুট দিই তাও সমস্যা নাই, ইনপুট। আমরা ধরলাম ইনপুটই নাম দিলাম। তাহলে স্ক্যানার টাইপের একটা জিনিস আমি রাখতে চাচ্ছি এর ভিতরে, যার নাম হচ্ছে যে ইনপুট। এখন এর ভিতরে আমাদের জায়গা তো নিলাম, কিন্তু আমরা তো বললাম না যে এর ভিতরে কি কি থাকবে। তাহলে আমরা এখন বলি যে আমরা এর ভিতরে স্ক্যানার টাইপের একটা জিনিস, নিউ লেখা লাগবে, যে নিউ একটা স্ক্যানার নিয়ে আমি রাখতে চাচ্ছি এর ভিতরে, নিউ স্ক্যানার। এখন নিউ স্ক্যানার হয়ে গেল, কিন্তু আমাদের যে নিউ স্ক্যানারটা, এ তো অনেক কিছু স্ক্যান করতে পারে। সে স্ক্যান করতে পারে হচ্ছে যে সবকিছু, সে আমাদের ইউজারের কাছ থেকে নিতে পারে, সে আমাদের সিস্টেমের কাছ থেকে নিতে পারে, আরো অনেক কিছু করতে পারে। তো আমরা তো সবকিছু দিয়ে কাজ করতে চাই না, আমরা কাজ করতে চাই হচ্ছে যে
সিস্টেম এই স্ক্যানারটা যেন শুধু ইনপুট নিতে পারে, তাহলে আমরা বলি যে স্ক্যানারকে বললাম যে এটা যেন সিস্টেম ডট ইন, সিস্টেম থেকে যেন ইনপুটটা নিতে পারে, এটা আমরা ওকে বলে দিলাম। তাহলে এখন কি হলো, এই যে ইনপুট নামে একটা অবজেক্ট আমরা বানাই ফেললাম, সেটা এখন তার ভিতরে এখন আমরা একটা নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন এই গুণাবলীটা আমরা দিয়ে দিলাম। এখন ইনপুট জিনিসটা এই নামে এখন যখনই আমরা ইউজ করব, তখন এর ভিতরে এই যে যতগুলো লাইন লিখলাম যে স্ক্যানার সিস্টেম ডট ইন, তার সবগুলো গুণাবলী ওর ভিতর থেকে যাবে। তাহলে আমরা কিন্তু একটা স্ক্যানার অবজেক্ট বানাই ফেললাম। তাহলে এখন কিন্তু আমরা স্ক্যান করতে পারবো কোনো কিছু, কারণ আমরা স্ক্যানার একটা অবজেক্ট বানাই ফেলছি। তাহলে আমরা একটা কাজ করি, স্ট্রিং এটার নাম কি দেবো, এন দেই, এনতে হচ্ছে নেম, ইকুয়াল টু এই নেমের ভিতরে আমরা একটা ইউজারের কাছ থেকে একটা ওই যে ক্রিকেটারের নেম ছিল, সেই নেমটা আমি নিব এর ভিতরে। তাহলে এখন কিভাবে নিব, ওই যে ইনপুট নামে একটা অবজেক্ট বানাই ফেললাম আমরা, তাকে কল করলাম, ওকে বললাম যে ইনপুট ডট কি ইনপুট নিবে সে, সে কি নেক্সট ইন্টিজার ইনপুট নিবে নাকি হচ্ছে যে আমরা তো একটা স্ট্রিং ইনপুট নিতে যাচ্ছি, তাহলে আমরা হলো নেক্সট লাইন, এই যে আমরা নেক্সট লাইনে যদি যাই, নিচে ডান পাশে কিন্তু লেখা আছে যে স্ট্রিং, তার মানে নেক্সট লাইন জিনিসটা আমাদের স্ট্রিং টাইপের একটা জিনিস ইনপুট নিতে পারে। তাহলে আমরা নেক্সট লাইন দিয়ে দিলাম, সেমিকোলন দিয়ে আমরা লাইনটা শেষ করে দিলাম। তাহলে এইটুকুতে কি হলো, আমরা প্রথম লাইনে একটা ইনপুট নামে একটা জায়গার ভিতরে স্ক্যানারের সিস্টেম ডট ইন এইটুকু লিখলাম যেন সে সিস্টেমের কাছ থেকে ইনপুট নিতে পারে। এখন তাকে আমরা ব্যবহার করে তাকে বললাম যে তুমি এখন ইনপুট নিবা একটা নেক্সট, এ তো এখন সিস্টেমের কাছ থেকে সব কিছু ইনপুট নিতে পারে, সে একটা ইন্টিজার ইনপুট নিতে পারে, ক্যারেক্টার ইনপুট নিতে পারে, কিন্তু আমরা বললাম যে না, ইনপুট তুমি শুধু নিবা হচ্ছে যে নেক্সট লাইন, মানে একটা লাইন বা একটা স্ট্রিংকে তুমি ইনপুট নাও, সেটা রাখবা কই, রাখবো হচ্ছে স্ট্রিং এন, এন নামে একটা জায়গার ভিতরে। এইটা একটা গেল। আরেকটা কি আছে, এজ আছে, তাহলে একটা ইন্টিজার এজ নাম দিই, ইন্টিজার এ নাম দিই, এতে হচ্ছে এজ। এখন এর ভিতরে আমরা এখন কি রাখতে চাচ্ছি, রাখতে চাচ্ছি হচ্ছে যে ওই যে এজটা যেটা আমরা ইউজারের কাছ থেকে চাইবো। তাহলে এখন ওই যে সেম আমরা যে ইনপুটটা বানিয়ে ফেলছি তাকে কল করে ইনপুট, এখন তাকে আবার বলবো যে এবার তুমি নিবা হচ্ছে যে ইনপুট ডট নেক্সট ইন, ইন্টিজার তুমি ইনপুট নাও। তাহলে এখন সে ইন্টিজার ইনপুট নিয়ে ফেললো। এখন আমাদের তো কাজ কি, এখন কাজ হচ্ছে যে এই যে এর ভিতরে আছে আর এন এর ভিতরে আছে, এই দুইটা জিনিসকে এখন আমরা হচ্ছে যে এর আর এর ভিতরে পাঠিয়ে দিব। তো হলো যেটা আমরা কিভাবে পাঠাবো, একটা কনস্ট্রাক্টর বানানো উচিত ছিল আমাদের। আচ্ছা, এখন এর ভিতরে আমরা কিভাবে বানাবো, তো আমরা যদি এখন এইভাবে লিখি যে এই যে আমাদের নেমটা আছে এই যে মেইনের ভিতরে, তো মেইনের ভিতরে যে নেমটা আছে এই নেমের ভিতরে এখন আমরা কিভাবে পাঠাবো, তো এর জন্য আমাদের অবশ্যই এই যে একটা ক্লাসটা আছে, এই যে একটা ক্লাস ক্রিকেট নামে যে প্যাকেজটা আছে, এই প্যাকেজের নামে আমাদের একটা অবজেক্ট বানানো লাগবে। তাহলে আমরা এখন কিভাবে বানাবো, সেম ভাবে হয়ে গেল। এক সেকেন্ড। আচ্ছা, এ দিচ্ছি কেন, এখানে তো এন হবে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে উপরে যে নেমটা আছে এই নেমের ভিতরে আমরা এটাকে পাঠাই দিব। তাহলে এখন এখানে কি করব, আমরা এখানে একটা নেম লিখি, নেম ইকুয়াল টু এর ভিতরে কাকে পাঠাবো, এর ভিতরে এন এর ভিতরে যে ছিল, তাহলে ইউজারের কাছ থেকে আমরা কি নিছি, এখানে একটা নাম নিলাম, সেটা আছে স্ট্রিং এন এর ভিতরে, সেটা এখন আমরা এই যে নেম বানাই ফেলছি তার ভিতরে পাঠিয়ে দিলাম। আবার সেম ভাবে যে এজটা আছে এজের ভিতরে আমরা এ নামে যেই ভ্যারিয়েবলটা বানিয়ে রাখছিলাম তার ভিতরে যে এজটা রাখলাম ইউজারের কাছ থেকে নিয়ে সেটা আমরা পাঠিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের যে প্রথম যেইটুক ছিল এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেল, এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। এটাকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে অবজেক্ট বানাই নিয়ে, কিন্তু কেন যে আসতেছে না সেটা আমি জানি না, বাদ। আর হচ্ছে যে রাইট এ মেথড দ্যাট উইল ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন দ্য টোটাল প্রাইজ মানি ফর মিস্টার মেরাজ ইফ হি উইল প্লে 10 ম্যাচেস, if he will play 10 matches. Okay, that will calculate and return the total prize money for Mr. Miraj if he will play 10 matches.
আচ্ছা, তাহলে আমাদের একটা হচ্ছে যে এবার কি করতে বলছে, একটা হচ্ছে যে মেথড বানাতে বলছে। তাহলে মেথড কোনগুলো? এই যে আমাদের একটা পাবলিক ভয়েড মেইন, এটা একটা মেথড ছিল। এখন আমি আরেকটা আমার মেথড বানাবো, তার নাম দিলাম হচ্ছে যে পাবলিক ক্যালকুলেট। একটা মেথড বানাইলাম। এখন আচ্ছা, পাবলিকের একটা রিটার্ন টাইপ দেওয়া লাগবে আমাদের, আপাতত ভয়েড দিয়ে দিলাম, পাবলিক ভয়েড ক্যালকুলেট। না, যদি ভয়েড আমরা যদি পাবলিক নাও দিই তাও সমস্যা নাই, যে ভয়েড ক্যালকুলেট। কারণ একটা মেথড লিখলাম, নাম দিলাম, আর তার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। যদি একটা ভয়েড হবে না, একটু পরে চেঞ্জ হয়ে যাবে, তো এটা আমরা পরে চেঞ্জ করবো নি। এখন আমাদের বলছে যে আমাদের মিস্টার মেরাজ, যে সে যদি 10টার বেশি ম্যাচ খেলে, write a method that will calculate and return the total prize money of Mr. Miraj if he will play 10 matches. তাহলে এখানে আমরা একটা কাজ করি, যে কয়টা ম্যাচ খেলবে সেটা তো আমাদের হলো যে জানা দরকার। তাহলে এখন কি করব, এখানে আমরা লিখি যে একটা সিস্টেম আউট করি। সিস্টেম আউট হচ্ছে যে হাউ মেনি ম্যাচেস, এটা আমরা হচ্ছে যে একটা সিস্টেমকে বলে দিলাম, এটা আমাদেরকে দেখাবে। তারপর হচ্ছে যে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেই, ইন্টিজার ম্যাচ নাম্বার ইকুয়াল টু হচ্ছে যে আমাদের এটাকে আমরা একটা বাইরে লিখে দিই, তাহলে আমরা সব জায়গা থেকে ইউজ করতে পারবো। ইনপুট ডট নেক্সট ইন আমরা ইউজারের কাছ থেকে নিলাম। এখন চেক করবো যে ইফ ম্যাচ নাম্বার ইজ গ্রেটার দেন 10, 10টা যদি বেশি খেলে তাহলে আমাদেরকে বলছে যে একটা ক্যালকুলেশন করে আমাদেরকে জানাই দিতে। তাহলে এখন যদি 10টা বেশি খেলে তাহলে তাহলে কি, তাহলে হচ্ছে যে এখানে বলছে যে ইফ হি উইল প্লে 10 ম্যাচেস, যদি সে 10টা ম্যাচ খেলে তাহলে হচ্ছে যে সে হলো টোটাল কত প্রাইস পাবে সেটা হলো যে আমরা জানানো লাগবে। তো প্রত্যেক ম্যাচের জন্য সে $300 করে নেয়, তাহলে প্রত্যেক ম্যাচের জন্য যদি সে $300 করে নেয়, তাহলে প্রাইস এখানে একটা আরেকটা বানাই ফেলি আমরা, যে ডবল প্রাইস পার ম্যাচ ইকুয়াল টু 300 না 3000, 3000 হবে। তাহলে এটা হলো যে গ্রেটার দেন না, এটা ইকুয়াল ম্যাচ যদি 10টা খেলে সেটা আমাদের বলছে যে ইফ হি উইল প্লে 10 ম্যাচেস, যদি 10টা খেলে তাহলে ম্যাচ নাম্বার যদি 10-এর সমান হয় তাহলে একমাত্র আমরা এই কাজটা করবো। এখন আমরা এখানে কি কাজ করব, কাজ করব হচ্ছে যে ওই যে 10টা ম্যাচের জন্য যে কতগুলো টাকা পাবে সেটা লিখবো। তাইলে এখন এখানে কি করব, যে ম্যাচ নাম্বার গুণন আমাদের হচ্ছে যে প্রাইস পার ম্যাচ এটা গুণ করে দেবো। এখন সেটা আমরা রাখবো কোথায়, রাখা তো দরকার আমাদের। তাহলে রাখবো হচ্ছে আমরা ডবল টাইপের আরেকটা ভেরিয়েবল নেই, ডবল হচ্ছে যে টোটাল প্রাইস, এই ভেরিয়েবলের ভিতরে আমরা রেখে দিলাম। এখন বলছে যে এটা আমাদের আবার রিটার্ন করতে হবে। কই, রাইট ইমিডিয়েটলি ক্যালকুলেট অ্যান্ড রিটার্ন দ্য টোটাল প্রাইস মানি, এটা আমাদের রিটার্ন করে দিতে হবে। তাহলে রিটার্ন আমরা কার কাছে করব, রিটার্ন আমরা করব হচ্ছে যে এই যে মেইন মেথডটা ছিল এর কাছে আমরা রিটার্ন করব, কারণ আমরা এখান থেকে তো কল করব। এখানে আমরা এখন কল করব যে ক্যালকুলেটর যখন কল করব তখন একে আমরা বলবো যে প্রথমে কি করলাম, আমরা এখানে মেইন মেথডের মধ্যে স্ট্রিং এর নাম নিলাম, সেটা হলো যে এখানে বসাই দিলাম, নামের জায়গাতে নাম, এজের জায়গাতে এজ। তারপরে করলাম কি, আমাদের বলছে ক্যালকুলেট করতে, তাহলে ক্যালকুলেট এই মেথডটাকে আমরা কল করলাম। ক্যালকুলেট মেথডের ভিতরে যে আমাদের বললো যে হাউ মেনি ম্যাচেস, কয়টা ম্যাচেস, যদি আমরা 10 দিই বা 12 দিই সেটা যেটাই হোক, এখন চেক করে ম্যাচ কি 10-এর সমান, যদি 10-এর সমান হয় তাহলে করলো কি যে টোটাল প্রাইস নামে একটা ডবল ভ্যারিয়েবলের ভিতরে সে ম্যাচ নাম্বার গুণন প্রাইস পার ম্যাচ, একটা ম্যাচের জন্য কত টাকা নেই সেটা গুণ করে তার রেজাল্টটা এই ভিতরে রেখে দিল। এখন বলছে যে এটা আবার রিটার্ন করে দিতে, তাহলে আমরা এখন রিটার্ন করে দিই রিটার্ন টোটাল প্রাইস, এটা রিটার্ন করবো। কিন্তু রিটার্ন করলে আমাদের একটা এরর দেখাচ্ছে। এররে যদি আমরা চাপ দিই বলবো যে মেক ক্যালকুলেট রিটার্ন ডাবল, কারণ এখানে আমরা কিন্তু এই যে ক্যালকুলেট মেথডটাকে ভয়েড বলছি এই জন্য যে আমরা প্রথমে বলছিলাম যে আমি কিছু রিটার্ন করব না, কিন্তু এখন আমরা রিটার্ন করতেছি, তো তাহলে তো হচ্ছে না। তাহলে যেহেতু আমরা একটা ডবল টাইপের জিনিস রিটার্ন করতেছি, তাহলে এখানে আমরা রিটার্ন টাইপকে ডবল করে দিলাম। এখন আমাদের এররটা চলে গেল। তারপরে আচ্ছা, মেনের মধ্যে ক্যালকুলেটর লিখলাম কেন একটু বলতো? মেইনের মধ্যে আমরা ক্যালকুলেটটা এই জন্য লিখলাম যে আমাদের কম্পাইলারটা সবার আগে এগুলো কারো কাছে যাবে না, সে যাবে হচ্ছে মেইনে, বলবে যে মেইন মেথডটা কোথায় সেটা খুঁজবে। তাহলে মেইন মেথড এখানে, এখানে যে নাম চাইলো নাম বসাই দিলাম, এজ চাইলো এজও বসাই দিলাম।
এখন আমাদেরকে বলছে যে ক্যালকুলেট মেথডটা বানাইতে আর সেই মেথডটাকে কল করতে। তো আমরা ক্যালকুলেট মেথড তো বানাই ফেলছি, বাইরে বানাই ফেলছি, কিন্তু আমরা এটাকে এখন কল করব কিভাবে? আমাদের তো এটাকে কল করা দরকার। তো আমাদের তো ওই কম্পাইলারটা মেইনের মধ্যেই আছে। তো যদি আমরা অন্য কোনো জায়গা থেকে কল করি তাহলে তো আমাদের কম্পাইলার তো খুঁজেই পাবে না যে আমি কই থেকে কল করছি। এই আচ্ছা, জন্য আমাদের, যতটা যতটা মেথড করবো সবগুলো মেনের মধ্যে রেখে দেবো, তাই তো? হ্যাঁ, যতগুলো মেথড, যেমন এখানে যদি আরেকটা মেথড বানাই, সেটা যদি আমি আবার ক্যালকুলেটর মধ্যে থেকে কল করি কোনো সমস্যা নেই, তার কারণ কম্পাইলার মেইন থেকে ক্যালকুলেটর আসলো। এখন ক্যালকুলেট থেকে যদি অন্য একটা মেথডকে কল করি আমার কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে তো আগে আমাদের ক্যালকুলেটর যাওয়া লাগবে। এই জন্য ওই ক্যালকুলেটরটা আমরা যে লিখছি এটা তো আমাদের আগে যাওয়া লাগবে, এই জন্য আমরা মেইন থেকে ক্যালকুলেটর কল করলাম। তার কারণ আমাদের এই পর্যায় পর্যন্ত আমাদের কম্পাইলারটা এর মধ্যেই আছে। এখন এর পর থেকে যদি অন্য কোথাও যেতে চাই তাহলে তো আমাদের এখান থেকেই কল করা লাগবে, তাই না? এই জন্য আমরা মেইন মেথড থেকে ক্যালকুলেটরকে কল করছি। তাহলে রিটার্ন করলাম, আমরা রিটার্ন করে এখন সেটা আসলে এই জায়গাতে। এখন আমরা যদি চাই যে এই যে টোটাল প্রাইস মানিতে জিনিসটা অ্যাসাইন করে দিতে, তাহলে খুব ইজি, সেটা শুধু আমরা বলবো যে প্রাইস মানি ইকুয়াল টু ক্যালকুলেটটা কল করলাম, এখন ক্যালকুলেট থেকে ক্যালকুলেট করলো, সেটা প্রাইসটা পাইলো সেটা এর ভিতরে রেখে দিলাম, তাহলে তো আমাদের কাজ হয়ে গেল। আর হচ্ছে যে এখন কি রাইট এ মেথড দ্যাট উইল ক্যালকুলেট বোনাস প্রাইজ মানি ফর মিস্টার মেরাজ, দ্য প্রাইস, দ্য নাম্বার অফ ম্যাচেস দ্যাট হি প্লেস is the parameter of the method. If Mr. Miraj plays more than 10 matches, then $100 will be to him. আচ্ছা, এখন বলছে যে রাইট এ মেথড দ্যাট উইল ক্যালকুলেট বোনাস প্রাইজ মানি। তাহলে আমরা হচ্ছে যে একটা বোনাস প্রাইজ মানির জন্য আরেকটা বানাই ফেলি, যে ডবল বোনাস প্রাইজ মানি। এখন এর ভিতরে আমরা বোনাস যে প্রাইসটা আছে সেটা ক্যালকুলেট করব। বোনাস মানি ফর মিস্টার মেরাজ, দ্য নাম্বার অফ দ্য ম্যাচেস দ্যাট হি প্লেস ইজ দ্য প্যারামিটার অফ দ্য মেথড। মানে প্যারামিটারের মেথডটা, এই যে এটা প্যারামিটার, এটার এখানে যে কতগুলো ম্যাচ সে খেলছে সেটার কিটা, সেটা হচ্ছে যে নাম্বারটা এখানে আমরা রাখবো। তাহলে এখানে ইন্টিজার, ইন্টিজার টাইপের তো একটা নাম্বার হবে, তাই না? ইন্টিজার ম্যাচ নাম্বার, এটা আমরা হলো যে এখানে লিখে দিলাম। এখন তারপরে বলছে যে the number of the match that he plays this parameter of the mirror, if Mr. Match plays more than 10 matches then $100, $1000 সে বেশি পাবে। তাহলে যদি সে 10টার বেশি খেলে থাকে কখনো, তাহলে এখন লিখে চেক করে যে if ম্যাচ নাম্বার ইজ গ্রেটার দেন 10, এখন হলো যে ম্যাচ নাম্বার ইজ গ্রেটার দেন যদি 10 হয়, তাহলে আমরা করব কি $1000 হচ্ছে যে আমরা হলো যে তার সাথে এক্সট্রা অ্যাড করে দিব। তাহলে $1000 যে এক্সট্রা আমরা অ্যাড করবো সেটা কার সাথে করব? এই যে আমাদের যে টোটাল প্রাইসটা এখানে ছিল, আমাদের কোথায় গেল প্রাইস মানি, এটা হচ্ছে টোটাল প্রাইস, তার সাথে আমরা এটাকে অ্যাড করে দিব। তাহলে টোটাল, সরি প্রাইস মানি ছিল এটা, প্রাইস মানি প্লাস ইকুয়াল প্লাস প্লাস ইকুয়াল কত, 1000, এটা হবে। আর যদি 10টার কম খেলে তাহলে তার কিছু আমাদের করা তো দরকার পড়তেছে না। এখন এটাকে তো আমাদের একটা জায়গা থেকে কল করা লাগবে, কারণ আমরা হলো যে এখানে বলছে যে কি, যে রাইট এ মেথড দ্যাট উইল ক্যালকুলেট দ্য বোনাস প্রাইজ মানি ফর মিস্টার মেরাজ। এখন যদি আমরা এটাকে কলই না করি তাহলে তো হলো যে এটা তো খুঁজে পাবে না, কারণ আমরা মেইন থেকে এটাকে কল করলাম, সেখানে দেখলো যে 10টা খেলছে নাকি কয়টা খেলছে এইসব হিসাব টিসাব করে হচ্ছে যে একটা কিছু করে দিল। কিন্তু এখন যদি হলো যে বোনাস প্রাইজ মানি যে একটা করলাম, সেটাও তো আমাদের হচ্ছে যে কল করা লাগবে। তো এটা আমরা এখন কই থেকে কল করবো? আমরা কল করবো হলো যে এখান থেকেই। এই যে একটু আগে বললাম না যে এটা আমরা হলো যে মেইন থেকে কেন করলাম, এখন আমাদের মেইন থেকে করলাম হচ্ছে কারণ আমাদের কোম্পানি একটা মেইন পর্যন্তই ছিল, এখন এখান থেকে আমরা কি করলাম ক্যালকুলেটে গেলাম, এখানে আসলো। এখন আমরা যদি চাই যে এখান থেকে আমরা আবার এটাকে কল করব, তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে লিখবো হচ্ছে যে বোনাস প্রাইজ মানি। আর এর ভিতরে আমরা কি পাঠাই দিব, আমরা পাঠাই দিব হচ্ছে যে কয়টা ম্যাচ খেলছে, ম্যাচ নাম্বার, এটা আমরা প্যারামিটার হিসেবে পাঠাই দিলাম। তাহলে প্রথমে এখানে কি হলো, ক্যালকুলেটে আসলো, আসার পর বললো যে কয়টা ম্যাচ খেলছে, লিখলাম কোনো কিছু একটা, যদি সে 10টা খেলে থাকে তাহলে সে কিছু একটা হিসাব করলো। আর যদি সে 10টা তারপর হিসাব করার পরে বা 10টা খেললো বা 20টা খেললো সেটা যা ইচ্ছা খেললো। আর যদি সে হলো যে ধরলাম সে 11টা খেললো। আচ্ছা, এখানে একটা কাজ করা দরকার, আচ্ছা এটা আমরা নিচে করতেছি, না এখানেও করা যেতে পারে। এলস হচ্ছে যে
আচ্ছা, এগুলো দরকার নেই। আমরা এখানে গ্রেটার দেন দিয়ে দিই, গ্রেটার দেন ইকুয়াল। এখন 10টা যদি বেশি খেলে বা সমান খেলে তাহলে সেটা হিসাব করে টোটাল প্রাইজের মধ্যে রেখে দিল। তারপর এখন কি করতে বলছে, আমাদের চেক করতে বলছে যে সে 10টার বেশি খেলছে কিনা, কারণ যদি সে 10টার বেশি খেলে থাকে তাহলে তাকে তো আমাদের 1000 টাকা বেশি দেওয়া লাগবে। তাহলে তার নিচে আমরা এখানে কল করলাম যে বোনাস প্রাইজ মানে, এটাকে আবার আমরা কল করলাম যে দেখো তো, চেক করে দেখো যে এটা কি 10টার বেশি খেলছে কিনা। তাহলে এখন এখানে আসলো, আসার পর এখন দেখলো যে আচ্ছা ম্যাচ নাম্বার কত, এখানে ম্যাচ নাম্বার হচ্ছে 10 বা 11 বা 12 যেটা এখানে দিল সেটা থাকলো। এখন এটা যদি 10টার বেশি হয়ে থাকে তাহলে আমরা প্রাইজ মানি যেটা হিসাব করলো সে, এই যে এখানে হিসাব প্রাইজ মানিতে পাঠিয়ে দিল এই যে এটার কাছে, তার সাথে আমরা এক্সট্রা আরো 1000 টাকা যোগ করে দিলাম। তো এটাই তো আমাদের হলো যে আমাদের কি বলছে এখানে প্রবলেমটা বলছিল যে যদি সে 10টা বেশি খেলে থাকে তাহলে হলো যে তার সাথে 1000 এক্সট্রা যোগ করে দিতে হবে। তো মেইনলি এই জিনিসগুলো এভাবে লেখেন, এগুলো কনস্ট্রাক্টর ইউজ করে লিখলে ভালো হয়। আর একটু অনেক দুর্বল একটা প্রোগ্রাম বলা হয় জাভাতে। তো যাই হোক, এটা হলো যে আমাদের কি বলে অ্যাসাইনমেন্টে যে বেসিকটা ছিল সেটা। আচ্ছা, স্যার যে বললো 2 পেজ করে লিখতে হবে, এটা কি করবো বল? 2 পেজ? হ্যালো? হ্যাঁ, 2 পেজ বুঝলাম না। ওই স্যার যে মানে 2টা ক্লাস নিয়ে করলো আর কি, বলছে যে বাম পাশে একটাতে লিখবা, ডান পাশে আরেকটাতে লিখবা। স্যারের এখানে যে প্রবলেমটা দিছে এটা 1 পেজের মধ্যেই লেখা যাবে, এটার জন্য 2 পেজ দরকার হবে না। যদি এখানে কেউ চাই তাহলে প্রত্যেকটা মেথডের জন্য আলাদা আলাদা করে একটা ক্লাস বানানো যাবে, 3টা 4টা 5টা 6টা করে। এটা যে প্রবলেমটা ছিল এটার জন্য 2 পেজের দরকার পড়েনি, আর এখানে বলেও না তো 2টা পেজ বলা লাগবে, কারণ বলেন তো 2টা ক্লাস নিতে। এখানে বলছে হচ্ছে মেইন ক্লাস, যেটা আমরা হলো যে অলরেডি এই যে এখানে কাইন্ড অফ করা যায়, ক্রিয়েট এ মেইন ক্লাস মেথড দ্যাট উইল টেক ইনপুট ফ্রম ইউজার and call all the methods in the above class। সেটা আমরা মেইনের ভিতরে করে ফেলছি, আচ্ছা সমস্যা নেই। পরে যেটা আমরা করবো ওই কুইজেরটা, সেখানে আমরা 2টা ক্লাস দেখাই দিব। তো আপাতত এটা একটার মধ্যে করে ফেলছি বাদ। এটা হলো আমাদের কুইজেরটা। খুব সম্ভবত এই প্যাটার্নই হচ্ছে আমাদের কালকে যে এটা হবে সেটার হলো যে কোশ্চেনটা হওয়ার পসিবিলিটি আছে। তাহলে হচ্ছে যে এটার জন্য কি পাওয়া যায়, you have been asked to develop the new automate create a class name reservation system in the asgard package। তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিই। এখন আমরা নতুন একটা প্রজেক্ট একদম শুরু থেকে আমাদের কুইজের জন্য। তাহলে নেক্সট কমান্ড লাইন, নেক্সট। এখন প্রথমে এখানে কি কি বলছে যে ক্রিয়েট এ ক্লাস নেম, ক্লাসের নামটা হবে রিজার্ভেশন সিস্টেম এটা। তাহলে ক্লাসের নাম রিজার্ভেশন সিস্টেম, আমাদের প্রজেক্টের নেম দিলাম আমরা রিজার্ভেশন সিস্টেম, এটা আমাদের ক্লাস নেমও হয়ে যাবে। আর এটা হলো যে প্যাকেজের আন্ডারে থাকবে হচ্ছে অ্যাসগার্ড প্যাকেজের আন্ডারে, তাহলে প্যাকেজের নামটা অ্যাসগার্ডে চেঞ্জ করে দিলাম, ফিনিশ, নিউ উইন্ডো। create a class name reservation system। আচ্ছা, আমরা মেইনটাকে তাহলে ডিলিট করে দিই। অ্যাসগার্ড প্যাকেজের ভিতরে আমরা একটা ক্লাসের নেম নিলাম, ক্লাসের নামটা এখন কি দিব, ক্লাসের নাম দিব হচ্ছে যে রিজার্ভেশন সিস্টেম। তাহলে কি হলো আমাদের, অ্যাসগার্ড এই যেটা হচ্ছে আমাদের প্যাকেজের নেম অ্যাসগার্ড, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের নেম, এটা আমরা ধরলাম আপাতত বাদ দিয়ে দিলাম, প্রজেক্টের নেম সম্পর্কে কিছু বলে নাই। তারপরে এটা হচ্ছে আমাদের প্যাকেজের নেম অ্যাসগার্ড, তার ভিতরে একটা ক্লাস, এই যে সিটা হচ্ছে ক্লাস, ক্লাসের নাম হচ্ছে রিজার্ভেশন সিস্টেম, এইটুকু আমাদেরকে বানাতে বলছে। অ্যান্ড ইউজ ডাটা হাইডিং টেকনিক্স ওয়ে অ্যাপ্লিকেবল। মানে একটা একটা আসলে যে ডাটা হাইডিং টেকনিক, মানে আমরা যে ডাটাটা নিব আমরা সবসময় ডাটাগুলো কি করে রাখি, পাবলিক করে রাখি না, তো এটাকে হাইড করা লাগবে। তো ডাটা হাইড মানে কি, পাবলিক গুলোকে প্রাইভেট করে দেওয়া লাগবে, তাহলে তো ডাটা হাইডিং হয়ে যাচ্ছে। হোয়ার অ্যাপ্লিকেবল মানে যেখানে যেখানে সম্ভব। এয়ারলাইন্স প্লেন হুজ ক্যাপাসিটি ইজ 20 সিটস অ্যামং দেম 10টা হলো যে কনসিডার্ড অ্যাজ ফার্স্ট ক্লাস আর 10টা হচ্ছে যে ইকোনমি ক্লাস। এই দুইটা হলো আমাদের প্রথম কোশ্চেনের জন্য বলা হয়েছে। তাহলে এখন ডাটা হাইডিং টেকনিকের ভিতরে কি কি করতে বলছে, আমাদের বলছে হচ্ছে যে
যেখানে যেখানে অ্যাপ্লিকেবল হবে ডাটা হাইডিং টেকনিক সেগুলোকে ইউজ করতে। আর টোটাল সিট হলো 20টা, তার ভিতরে 10টা হলো যে ফার্স্ট ক্লাস, 10টা হচ্ছে যে ইকোনমি ক্লাস। তাহলে আমরা যদি এইভাবে লিখি যে ফার্স্ট ক্লাস, অবশ্যই এটা তো আমাদের একটা পাবলিক করা লাগবে তাই না, তাহলে হচ্ছে যে পাবলিক ফার্স্ট ক্লাস, এটা একটা। আর হচ্ছে যে কি সমস্যা, create the parameter of the- আহ, বুঝছি, ভুল করছি। এই জিনিসটা হচ্ছে আমাদের পাবলিক। কয়টা সিট আছে ফার্স্ট ক্লাসের জন্য? 10টা, তাহলে ইন্টিজার ফার্স্ট ক্লাস ইকুয়াল টু 10, 10টা দিয়ে দিলাম। সেম ভাবে হচ্ছে যে পাবলিক ইন্টিজার ইকোনমি ইকোনমি ক্লাস ইকুয়াল টু 10, এখানে হচ্ছে যে 10টা। এখন আমাদেরকে বলছে কি যে, বলছে যে ডাটা হাইডিং টেকনিক ব্যবহার করতে। তো আমরা এই যে পাবলিক গুলো করলাম আমরা যে সবাই ইউজ করতে পারবে, এটা একটু হাইড করে দিতে হলে, তাহলে এটাকে আমরা প্রাইভেট করে দিই, প্রাইভেট প্রাইভেট। তাহলে আমাদের ডাটা হাইডিং টেকনিক তো হয়ে গেল। তাহলে এটা হলো এইটুকুই কিন্তু আমাদের হচ্ছে যে প্রথম কোশ্চেনের জন্য বলা হয়েছিল, এইটুকুই। এখন তারপরে লাইনে আসি, তারপরে বলছে যে আচ্ছা 10টা ইকোনমিক ক্লাস, 10টা ফার্স্ট ক্লাস, 10টা ক্লাস কনসিডার ইকোনমিক ক্লাস টিকেটস। আচ্ছা, তারপর বলছে রাইট এ মেথড হোয়ার এ ইউজার ক্যান সিলেক্ট সিট টাইপস ইদার ফার্স্ট ক্লাস অর সেকেন্ড ক্লাস। মানে এখানে আমার একটা মেথড বানাইতে বলছে যেখানে ইউজারের কাছ থেকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি ফার্স্ট ক্লাস নিবা নাকি সেকেন্ড ক্লাস নিবা। তাহলে আমরা কি জানি যে একটা মেথড কিভাবে বানাবো, ভয়েড, মেথডটার টাইপ হচ্ছে ভয়েড, যার নাম দেব হচ্ছে যে সিলেক্ট সিট, সিলেক্ট সিট হয়ে গেল। এররটা কিসের দেখায়? প্লাস এটা এর ভিতরে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তো আমাদের, আমরা কি জানি যে আমাদের সবকিছু তো একটা ক্লাসের মধ্যে থাকে তাই না, তো ক্লাসের ভিতরে আমরা প্রপার্টিজ গুলো দিলাম, এরপর একটা মেথড এর ভিতরে বানাতে বলছে। তো মেথডটা হচ্ছে ভয়েড সিট, সিলেক্ট সিট। এখন এর ভিতরে ইউজারের কাছে আমরা জিজ্ঞেস করবো যে কোন টাইপের সিট নিতে চাও। তাহলে সিস্টেম আউট বলি, সিস্টেম আউট, এখন বললাম যে হুইচ টাইপ অফ সিট ইউ ওয়ান্ট টু বুক, স্ল্যাশ এন, ওয়ান দিয়ে দিচ্ছে হচ্ছে আমরা ফার্স্ট ক্লাস, আর স্ল্যাশ এন টু তে দিচ্ছি হচ্ছে আমরা ইকোনমি ক্লাস। এরপর একটা সিস্টেম আউট দিই যে ইন্টার ইয়োর চয়েস, ইন্টার ইয়োর চয়েস, এটা আমরা ইউজারকে বললাম। এখন কাইন্ড অফ কিন্তু এটুকে আমরা কিন্তু হচ্ছে সেকেন্ডটার সলিউশন ছিল যে where a user can select first class or economic class, এটা। তারপরে নিচেরটাতে আসি যে প্রিফার এ মেথড দ্যাট উইল, এগুলোতে স্যার তো বলছে যে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে সলভ করা লাগবে না, তো টোটাল এই সবগুলো মিলে একটা মেথড বানায়, মানে একটা কোড লিখে তারপরে সাবমিট করা লাগবে। তো আমরা এইটুকুর জন্য আপাতত এইটুকু লিখে রাখলাম যে জাস্ট জিজ্ঞাসা করলাম যে ফার্স্ট ক্লাস নাকি ইকোনমিক ক্লাস। আমরা হাই এর থেকে আরেকটু বেশি করতে পারি, সেটা হচ্ছে ও আচ্ছা শেষ তো হইলই না। তাহলে আমরা এখন ইউজার তো আমাদের ওয়ান অথবা টু দিবে, ওয়ানের জন্য ফার্স্ট ক্লাস, টু এর জন্য ইকোনমিক ক্লাস, তো সেটা তো আমাদের ইনপুট নেওয়া লাগবে। তো ইনপুট আমরা কিভাবে নিব, স্ক্যানার, নাম দিলাম হচ্ছে ছোট স্ক্যানার, এর ভিতরে রাখবো হচ্ছে যে নিউ স্ক্যানার। স্ক্যানারটা কি করবে, সিস্টেম থেকে ইনপুট নিবে, তাহলে হয়ে গেল। এখন ইন্টিজার সিট চয়েস নামে একটা ভ্যারিয়েবল বানাই ফেললাম আমরা। এখন তার ভিতরে আমরা কি রাখবো, রাখবো হচ্ছে যে ইউজার যেটা দিবে, নেক্সট ইন, নেক্সট ইন্টিজার, এটা আমরা রাখলাম, ওয়ান হলে ওয়ান, টু হলে টু। তারপরে এখানে আমরা একটা সুইচ কেস নিব, সুইচ কি চেক করবে, সেটা সিট নাম্বার, সিট চয়েসটা চেক করবে। আর তার ভিতরে কেস নিব, কেস ওয়ান, যদি কেস ওয়ান হয় তার মানে কি যদি সে ফার্স্ট ক্লাস করে, ফার্স্ট ক্লাসটা বুক করে, তাহলে কিছু একটা করব, এখানে আমরা আপাতত লিখে দিই যে টু ডু। আর যদি হচ্ছে যে তারপরে কি, তারপরে হচ্ছে যে ব্রেক, আমরা জানি সুইচের জন্য ব্রেক ইউজ করা লাগে। আর হচ্ছে যে কেস টু, এটার জন্য কি করব, এটার জন্য হলো যে পরে আমরা লিখবো, এখন আমরা লিখবো না, টু ডু লিখে রাখি আমরা। তারপর হচ্ছে যে ব্রেক, টু ডু মানে হচ্ছে যে মানে পরে আমরা কিছু একটা করব। আর কি, আর হচ্ছে যে এখানে একটা ডিফল্ট কেস থাকে, ডিফল্ট, এখানে কি লিখবো, সিস্টেম আউট ট্রাই এগেইন,
এটা আমরা লিখে দিলাম, ধরলাম। তাহলে আমরা নিচেরটাতে আসি, যে প্রিপেয়ার এ মেথড দ্যাট উইল চেক দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য সিট। স্যার কিন্তু আমাদের জন্য এটা কিন্তু শেখাইছিল, তখন কিন্তু ওই যে ফার্স্ট ক্লাস নাকি সেকেন্ড ক্লাস সেটা নিয়ে পরে আবার কম্পেয়ার করছে। আমি যদি স্যারের এটা দেখাই, আমার কাছে আসছে এই যে সিট অ্যাভেলেবিলিটি, এখানে প্রথমে কি করছে যে ইনপুট নিয়ে সেটা করছে কি যে নেক্সট লাইন, তারপরে এটাকে করা হয়েছে কি যে রিজার্ভেশন সিস্টেম, যেটা তার ভিতরে আমরা এই যে এই কাজটা আগে করবো, এটা কোনো দরকার নাই, এখানে দুইটা ক্লাস নেওয়ার আগেই কোনো দরকার নেই, এটাকে পরে নেওয়ার দরকার আছে। আমি দেখাবো যে কখন দরকার আছে, এইরকম করে দুইটা করার আপাতত কোনো দরকার নাই। তো তারপরে কি করছে, এই যে এই ক্লাসের ভিতরে যেই হচ্ছে যে ইনপুট সিস্টেম সিট টাইপ আছে, তার ভিতরে এই যে স্ট্রিংটা পাঠিয়ে দিছে। এখানে যখন পাঠিয়ে দিছে এর ভিতরে, তখন একে আবার সিট টাইপ এর সাথে আবার কম্পেয়ার করছে, ইগনোর কেস করে কম্পেয়ার করে যদি হয় তার ভিতরে আবার চেক করছে যে সিট আছে কিনা। তো এত কাহিনী আমরা করব না, আমরা কি করব, আমরা ইউজারকে বললাম যে এক হলে ফার্স্ট ক্লাস, দুই হলে ইকোনমিক ক্লাস। যদি এক হয় সুইচ কেস, অথবা এগুলো কিন্তু ইফ ইলস দিয়েও করা যায়, তো আমি সুইচ কেস ইউজ করলাম যে এটা এফিশিয়েন্ট হয়। যদি কেউ চায় যে ইফ ওয়ান, তাহলে এটা ইফ টু, তাহলে এটা যেমন এটা, এগুলোকে যদি আমরা এভাবে লিখি যে ইফ সিট চয়েস ইকুয়াল টু ওয়ান, তাহলে এর ভিতরে কিছু একটা করবে। তারপর হচ্ছে যে ইলস ইফ সিট চয়েস ইকুয়াল টু টু, তাহলে এর ভিতরে কিছু একটা করবে। আর যদি ইলস হয় তাহলে ওই যে আমরা কি বললাম যে সিস্টেম আউট, যে ট্রাই এগেইন। আমরা যদি এইভাবে করতে চাই তাহলে কিন্তু হবে। চেক করলো ইফ ওয়ান, ইফ, আচ্ছা তাহলে আমরা এইভাবেই করি। যদি সুইচ কেস তো যারা পারি তাহলে তো পারি, আর যারা পারি না তারা হলো যে এটা করবো। আর যারা পারি তারা ইফ ইলস থেকে সুইচে অনেক মানে তারা কারোর হেল্প ছাড়াই কনভার্ট করতে পারবো। তাহলে তাহলে আমরা ইফ ইলসই থেকে গেলাম আপাতত। এখন এখানে বলা হয়েছে যে prepare a method that will check the availability of the seat. If available, then the user can book seat. আচ্ছা, এখানে যা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা একটা মেথড বানাবো যেখানে আমরা সিট অ্যাভেলেবল কিনা সেটা চেক করব। তাহলে এখন তার জন্য একটা মেথড যখন বানাতে হবে, তাহলে এখানে আমরা আরেকটা মেথড বানাই ফেলি, যার নাম দেব হচ্ছে যে ভয়েড চেক অ্যাভেলেবিলিটি, চেক অ্যাভেলেবিলিটি, বানানটা করছি ভুল। আচ্ছা, আমরা একটা হলো যে আরেকটা মেথড বানাই ফেললাম। এখানে এখন আমরা চেক করব যে আমাদের কি সিট আছে নাকি নাই। তাহলে সেটা আমরা কিভাবে করব? তাহলে আগে তো আমাদেরকে জানা দরকার যে আমাদের ইউজারটা কোন টাইপের সিট হলো যে চুজ করছে। তাহলে এখানে যদি আমাদের ইউজারটা যদি সিট ওয়ান চুজ করে, তাহলে এখান থেকে আমরা কল করে দিই যে চেক সিট অ্যাভেলেবিলিটি, এখান থেকে আমরা কল করে দিলাম। তার ভিতরে আমরা কি পাঠাবো, তার ভিতরে আমরা ওয়ান পাঠাবো, যে ওয়ান সিলেক্ট করছে। আচ্ছা, ওয়ান ওয়ান পাঠাবো। এখানে আমরা রিসিভ করি যে ইন্টিজার চেক, এর ভিতরে এখন যদি ওয়ান সিলেক্ট করে তাহলে ওয়ান আসলে এখানে চেকের জায়গাতে ওয়ান হবে। আর যদি এখানে টু সিলেক্ট করে, মানে কি সে হলো যে ইকোনমি ক্লাস নিতে চাই, তাহলে সেখানে টু চলে আসবে, তাহলে এখানে টু থাকবে। তাহলে এখন আমরা এখানে আবার চেক করব যে ওয়ান পাঠাইলো নাকি টু পাঠাইলো। তাহলে ইফ আমাদের যে চেকটা আছে এটা ইকুয়াল যদি ওয়ান হয়, তার মানে যেটা যদি ফার্স্ট ক্লাস হয়, তাহলে আমরা চেক করব যে দেখি আমাদের কি সিট আছে নাকি। তাহলে সিট আছে নাকি সেটা আমরা চেক করব কিভাবে, আমরা ইউজার কাছ থেকে তো বলা লাগবে সে কয়টা সিট নিতে চায়। তাহলে এখানে আমরা উপরে বলি যে চেক অ্যাভেলেবিলিটি, এটা এই মেথডের ভিতরে আমরা আগে জিজ্ঞেস করি যে আপনি কয়টা সিট নিতে চান। তাহলে সিস্টেম আউট হাউ মেনি সিট, হাউ মেনি সিট ইউ ওয়ান্ট, এটা দিলাম। এরপরে হচ্ছে যে ইন্টিজার অল সিট নামে, আচ্ছা অল সিট না দিয়ে আমরা একটা বুক সিট দিই, বুক সিট। এটার ভিতরে আমরা রাখবো, এটার ভিতরে আমরা কি রাখবো, ওই যে আমরা আবার এটা আমাদের আবার বানানো দরকার স্ক্যানার হচ্ছে যে এই অবজেক্টটা, তো এটাকে আমরা কপি করে গ্লোবাল ভেরিয়েবল বানাই ফেলি, তাহলে বারবার আর লেখার দরকার পড়বে না। তাহলে এখন ইনপুট স্ক্যানার নাম ছিল, সরি এখানে না, স্ক্যানার ডট নেক্সট ইন, ইউজার আমাদের কয়টা সিট চাচ্ছে সেটা আমরা এখন এই যে সিট বুকের ভিতর থেকে গেল। তাহলে এখন চেক করব যে যদি ওয়ান হয়, তাহলে এখন চেক করি যে বুক সিট কি আমাদের বুক সিট না, আমাদের যে ফার্স্ট ক্লাস ওয়ান মানে তো ফার্স্ট ক্লাস, তাই না, আমাদের ফার্স্ট ক্লাসের সিট আছে 10টা।
তাহলে আমাদের যদি বুক সিট ফার্স্ট ক্লাস সিট যদি বেশি থাকে বুক সিটের থেকে, তাহলেই তো আমরা একমাত্র বুক করে দিতে পারবো, তাই না? এখানে কি বলছে যে অল দ্য সিটস আর অ্যাসাইন, দেন ইফ অ্যাভেলেবল দেন ইউজার ক্যান বুক সিট। আর যদি বুক সিট না করতে পারে তাহলে হচ্ছে যে বলে দেবো যে ভাই হলো হচ্ছে জায়গা নাই। তাহলে এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি যে ফার্স্ট ক্লাসের সিট মানে আসলে 10টা সিট, ইউজার যদি কোনো কারণে আমাদেরকে 12টা সিট বুক করতে বলে, তার মানে কি ফার্স্ট ক্লাসের সিটটা কম পড়ে গেল, এখানে থাকলো 10 এখানে থাকলো 12, এটা যদি এইরকম হয় তাহলে এমন হলো কেন? আচ্ছা, ইফ লেখা লাগবে, ইফ ফার্স্ট ক্লাসের সিট যদি কম থাকে হলো যে আমাদের বুক সিটের থেকে, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে যে সিস্টেম আউট, আমাদেরকে একটা কিছু সিস্টেম আউট করতে বলছে, যে কি করতে বলছেন, দেন নো সিটস আর অ্যাভেলেবল, all the seats are booked, then no seats are available, all the no seats are available, so show the message that all seats are booked। এটা আমাদের হচ্ছে যে মেসেজ দেখাই দিতে বলছে। তাহলে এখানে আমরা সেটা কপি করে দিলাম যে যদি কোনো কারণে আমাদেরকে ইউজার বলে যে আমি 12টা সিট বুক করতে চাই, তাহলে যেন তখন এর কি হলো, ফার্স্ট ক্লাসের সিট আছে 10টা, বুক দিছে 12টা, তাহলে আমাদের বলে দিবে যে এইরকম কিছু একটা। আবার যদি ইলস ইফ আমাদের যদি ইকোনমি ক্লাসকে বুক করতে চাই, তাহলে কি হবে? যদি আমাদের হচ্ছে যে ইলস ইফ চেক ইকুয়াল টু 2, যদি ইকোনমিক ক্লাসের জন্য সে ইউজার যদি চয়েস করে, আর ইকোনমিক ক্লাসের ভিতরে যদি আবার সে কি করে, এখানে যদি সিট দেয়া হচ্ছে একইভাবে, এটাই যদি হয় আবার সে যদি 12টা সিট চেক করতে চায়, বুক করতে চায়, তাহলে তো এটা আমার বলবে যে ইফ ইকোনমি ক্লাস, যদি সিট কম থেকে যায় বুক সিটের থেকে, তাহলে আমাদের এটাই আবার বলে দিবে। তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এইটুকু আমাদের কমপ্লিট। আর আমরা যদি আবার দেখি যে কি হচ্ছে, প্রথমে আমরা হচ্ছে যে ইউজারকে বললাম যে কোন সিটটা চাই আমি, ফার্স্ট ক্লাস নাকি ইকোনমি ক্লাস। তাহলে ইউজার বলল যে সে এক দিলে ফার্স্ট ক্লাস, 2 দিলে ইকোনমি ক্লাস। এখানে আমরা চেক দিলাম যে সিট চয়েস এটা কি 1 নাকি 2, যদি 1 হয় তাহলে এই মেথডটা কল করে তাকে আমি বললাম 1 নিয়ে যাও, আর যদি 2 হয় তাহলে এই মেথডটা কল করে তাকে আমি বললাম যে 2 নিয়ে যাও। তাহলে এখন এর ভিতরে আসলো, আসার পরে এই যে চেকের ভিতরে 1 বা 2 রাখলো, 1 হলে ফার্স্ট ক্লাস, 2 হলে ইকোনমিক ক্লাস। এখন ইউজারকে আমরা জিজ্ঞাসা করলাম যে কয়টা সিট চাও, সেটা যেই জন্যই হোক, ফার্স্ট ক্লাস হোক বা ইকোনমিক ক্লাস হোক। তাহলে বললো যে ধরলাম সে 10টা বা 12টা বা 20টা, ধরলাম 12টা বললো। তাহলে এখন আমরা চেক করবো যে 12টা বললো এটা কি ফার্স্ট ক্লাসের ছিল না ইকোনমিক ক্লাসের ছিল। তাহলে এই যে চেকের ভিতরে আছে 1 হলে ফার্স্ট, 2 হলে ইকোনমি, তাহলে ইফ এটা কি ফার্স্ট ক্লাস, হ্যাঁ ফার্স্ট ক্লাস, তাহলে এখন চেক করবো যে ফার্স্ট ক্লাসের সিট কি বুক ক্লাসের থেকে কম নাকি, যদি কম হয় তাহলে বলবো যে অল সিট বুক। সেম ভাবে আবার এল সিট যদি ইকোনমিক ক্লাসের জন্য, ইকোনমিক ক্লাসের সিট 10টা আছে, সেটা যদি বুক ক্লাসের থেকে কম হয়, তাহলে আমরা এটাই আবার বলে দেব। তো এটাই তো আমাদেরকে বলেছে যে prepare a method that will check the availability of the seats. If seats available, then you can book seats. When all seats are assigned, no seats are available, show message like this: all seats are booked, no flights are next flights in 2 hours। তাই এইটুক তো আমাদের হয়ে গেল। এখন বলছে যে ফাইনালি রাইট এ মেথড টু ক্যালকুলেট দ্য টোটাল ফেয়ার বেসড অন সিট টাইপ এন্ড নাম্বার অফ দ্য নোটেড প্রাইস। আচ্ছা, এখানে বলছে যে এখন ফাইনালি আরেকটা মেথড বানানো লাগবে, যেখানে আমরা এখন আমাদের কয়টা সিট আছে সেই কয়টা সিটের জন্য ফার্স্ট ক্লাসের জন্য বলছে 1200 টাকা, আর ইকোনমি ক্লাসের জন্য 800 টাকা। তো কয়টা সিট চাইছে সেই সিট অনুযায়ী আমাদের হলো যে ওই হিসাবটা করে টোটাল কত হিসাব টাকা হচ্ছে সেই হিসাবটা করে দেখাই দিতে। এরপরে আবার বলছে যে অ্যাপ্লাই কুপন অ্যাভেঞ্জার 10 টু গেট 10% ডিসকাউন্ট ফর বাইং মোর দেন 3 সিটস। এখন 3 ফার্স্ট ক্লাস সিট মানে ফার্স্ট ক্লাসে যদি 3টার বেশি সিট কেউ বুক করতে চায়, তাহলে আমরা আবার কি করব যে এই আমরা যদি এরকম যদি হয় যে সে 3টা বেশি কুপন করছে, সিট বুক করছে, তাহলে আমরা বলবো ওকে যে ভাই কোনো কি কুপন ইউজ করতে চান নাকি। এখন সে যদি বলে হ্যাঁ, এখন অ্যাভেঞ্জার 10 যদি দেয়, তাহলে টোটাল যেই প্রাইসটা ছিল তার তার উপর সে 10% ডিসকাউন্ট পাবে। তো এই সবগুলো কাজ আমরা একটা মেথডের মধ্যে করবো, যে মেথডটার নাম হচ্ছে যে ক্যালকুলেট। তো আমরা এখানে একটা কাজ করি হলো যে এর নিচে আর একটা মেথড বানাই ফেলি, ভয়েড ক্যালকুলেট। ক্যালকুলেট কি, ক্যালকুলেট প্রাইস দিই। এখন এর ভিতরে আমরা হচ্ছে যে হিসাব করব। এখন কি হিসাব করব, যে কয়টা সিট, তাই না? তো এখন কয়টা সিট যদি এখন করি, তাহলে এখন ধরলাম ফার্স্ট ক্লাস হলো বা হলো যে ইকোনমি ক্লাস হলো, যদি এটা হলে তাহলে তো হয়ে গেল। আর যদি না হয়
আমাদের সিট কয়টা বুক দিছে ধরলাম, এখানে তো আমরা কি বলছিলাম যে 12টা সিট বুক দিছে দেখে চেক করছে যে আচ্ছা ফার্স্ট ক্লাস ঠিক আছে, কিন্তু 12টা তো 10 থেকে কম, এই জন্য এরকম হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে না, সে হচ্ছে যে 12টা না, সে 8টা সিট বুক দিছে, তাহলে তো আমাদের ওই যে আবার ক্যালকুলেটরটাকে কল করা লাগবে, তাই না? তাহলে ক্যালকুলেটরটাকে কল করার জন্য এখন আমরা এখানে যদি এটা হয় তাহলে এটা, আর যদি না হয় তাহলে আমরা এখন ক্যালকুলেট মেথডটাকে কল করে দিই, যে ক্যালকুলেট হোক এখানে। সেম ভাবে এখানে আমরা ক্যালকুলেটরটাকে কল করে দিব, যেন সে বাকি যদি 12টা না হয় মানে সিট যদি অ্যাভেলেবল থাকে, তাহলে তো তার জন্য আমাদের একটা প্রাইস তো ক্যালকুলেট করা লাগবে। তো এই জন্য আমরা আবার এখান থেকে আবার ক্যালকুলেট মেথডটাকে কল করে দিলাম। তাহলে ক্যালকুলেট মেথডের ভিতরে আসলো। এখন আসার পরে আমরা এখন চেক করবো যে কয়টা সিট, তার প্রাইস কত, বা কি এইসব কিছু। তাহলে এখন ক্যালকুলেট আর এর ভিতরে একটা কাজ করি, ইন্টিজার চেক দিই আমরা, হলো যে ওই যে দুইটা জিনিস পাঠাবো, শুধু একটা না, আমরা দুইটা জিনিস পাঠাবো। একটা হচ্ছে যে কোন টাইপের সিট আমাদের হচ্ছে, এখানে একটা হলো যে ফার্স্ট টাইপের সিট, তাই না? তাহলে হলো যে এখানে চেকটাকেও পাঠাবো যে কোন টাইপের সিট আর কয়টা সিট। এটাকে আমরা দুইবার না লিখে কিন্তু একবারও করতে পারি। এটাকে আমরা এটা দিই, আমরা এখান থেকে কল করি যে ক্যালকুলেট, ক্যালকুলেট প্রাইস। এর ভিতরে আমরা চেক পাঠাবো যে কোন টাইপের সিট আর হচ্ছে যে কয়টা সিট, তাইলে বুক সিট, এই দুইটা জিনিসকে আমরা হলো যে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে যখন প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে আমরা সেটা নেই ইন্টিজার চেক আর হচ্ছে যে ইন্টিজার বুক সিট, এই দুইটা আমরা ভেরিয়েবল বানাই ফেললাম আবার। তাহলে এর ভিতরে এখন আমরা কি করব যে ইফ চেক ইকুয়াল টু 1, যদি 1 হয় মানে কি ফার্স্ট ক্লাস সিট যদি হয়, তাহলে এখন আমরা একটা হিসাব করব যে কত টাকা হয়েছে, ডবল টোটাল প্রাইস ইকুয়াল টু, টোটাল প্রাইস ইকুয়াল টু হচ্ছে যে আমাদের বুক সিট, এটা গুণন আমাদের একটা ফার্স্ট ক্লাস সিটের দাম কত ছিল, আমাদের ফার্স্ট ক্লাস সিটের দাম ছিল হচ্ছে 1200 টাকা, মানে $1200। তাহলে 1200 দিয়ে দিলাম। এখন সেটা রাখলো কই, তাহলে আচ্ছা কি হচ্ছে তাহলে এখানে, প্রথমে দেখলো যে ফার্স্ট ক্লাস সিটের মধ্যে, ফার্স্ট ক্লাস সিট কি মানে যতগুলো বুক দিচ্ছে সেটা কি ফার্স্ট ক্লাস মানে 10টা সিটের কম না বেশি, যদি বেশি হয় তাহলে তো এরকম করে দিলে, এখানে কিছু একটা করে দিল, করে দিয়ে হচ্ছে যে করে দিয়ে কি করে দিয়ে রিটার্ন করে দিই, এখান থেকে রিটার্ন করে চলে যাবে। আবার যদি এখান থেকে হলো যে ইকোনমি ক্লাসের ক্ষেত্রে একইভাবে যদি কম হয়ে যায়, মানে সিট যদি বুকিং যদি আমাদের যে যতগুলো সিট আছে 10টা তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে এরকম একটা কিছু দেখাই দিয়ে হচ্ছে যে এখান থেকে রিটার্ন করবে, রিটার্ন করে যাবে। আর যদি না হয়, যদি এর ভিতরে কোনো কারণে না ঢোকে, তাহলে কি হলো, ইফ এর ভিতরে এর ভিতরে ঢুকলো না, এর ভিতরে ঢুকলো না, তাহলে এখন আমরা বললাম যে তার মানে কি, তার মানে 10টার কম আছে, 10টা সিটের মানে যতগুলো অ্যাভেলেবল সিট আছে তার থেকে কমই সে বুক দিছে। তাহলে এখন বললাম যে আচ্ছা ঠিক আছে, যদি কম বুক দিছে তাহলে ক্যালকুলেট প্রাইস মেথডে যাও, কোন টাইপের সিট সেটা নিয়ে যাও, 1 বা 2 সেটা নিয়ে যাও, আর হচ্ছে কয়টা সিট সেটা নিয়ে যাও, মানে বুক সিট কয়টা সেটা নিয়ে যাও। তাহলে এখানে আসলে এখন কোন টাইপের সিট কয়টা সিট, এখন চেক করলাম কোন টাইপের সিট, যদি এক হয় মানে যদি ফার্স্ট ক্লাস ক্লাস সিট হয়, তাহলে এখন কি করবো আমরা যে টোটাল প্রাইস এর ভিতরে বুক সিট গুণন 1200 দিলাম। আর যদি ইলস মানে কি ফার্স্ট ক্লাস না হলে কি হবে, সেকেন্ড ক্লাস হবে। তাহলে যদি সেকেন্ড ক্লাস হয় তাহলে এখন আমরা কি করবো যে ডবল হচ্ছে যে এটাকে এইভাবে না লিখে এইভাবে লিখে দিই, টোটাল প্রাইস ইকুয়াল টু হচ্ছে যে বুক সিট গুণন এটার জন্য হচ্ছে $800 ছিল। তাহলে আমরা টোটাল প্রাইসটা হিসাব করে ফেললাম, কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ না, আমাদেরকে বলছে যে যদি আবার ফার্স্ট ক্লাস সিটের সিট যদি 3টার বেশি বুক দিয়ে ফেলে, তাহলে আমরা তাকে আবার একটা চয়েস দেবো যে ভাই কোনো কি অ্যাপ্লাই কুপন কি অ্যাপ্লাই করতে চান নাকি। তাহলে সেটা তো আমাদের এই যে এটা 1 মানে তো ফার্স্ট ক্লাস সিট ছিল আমাদের, তাহলে এখানে তো চেক করা লাগবে। তাহলে এখানে আমরা এখন আবার চেক করি যে ইফ ইফ হচ্ছে যে বুক সিট যদি গ্রেটার দেন 3 হয়, তাহলে আমরা ইউজারকে বলবো যে সিস্টেম আউট যে অ্যাপ্লাই কুপন, এটা আমরা ইউজারকে বলবো। এখন তারপরে একটা স্ট্রিং নেই, যার ভিতরে আমরা কি কুপনটা ইউজার দিবে সেটা রাখবো। তাহলে স্ট্রিং কুপন, কুপন ইকুয়াল টু আমাদের স্ক্যানার যে ইয়েটা ছিল, স্ক্যানার ডট নেক্সট লাইন, এটা দিলাম কারণ আমাদের তো একটা এই যে অ্যাভেঞ্জার 10 এর পর একটা ওয়ার্ড দিবে তো আমাদের, তো ওয়ার্ডের জন্য তো আমাদের অবশ্যই একটা নেক্সট লাইনকে ইনপুট নেওয়া লাগবে। তাহলে এখন নিল, এখন আমরা চেক করবো যে দুইটা কি মানে আমাদের যে
অ্যাপ্লাই কুপনটা কি, যদি অ্যাভেঞ্জার 10ই হয়, ইউজার যে আমাদের কুপনটা দিল যদি অ্যাভেঞ্জার 10 হয় একমাত্র, তাহলেই সে ডিসকাউন্ট পাবে, তাছাড়া কিন্তু পাবে না। তো এটার জন্য আবার নিচে কিন্তু বলা হয়েছে যে ইউজ দিস মেথড টু কম্পেয়ার স্ট্রিং, যে ইফ যে S1 ইকুয়াল S2, মানে ফার্স্ট স্ট্রিং আর সেকেন্ড স্ট্রিং যদি ইকুয়াল হয় তাহলে এখানে কিছু একটা করবে। তাহলে আমরা এই জিনিসটাই করি যে ইফ আমাদের যে কুপনটা আছে কুপন ডট ইকুয়ালস, ইকুয়ালস কার সাথে, আমরা কি স্ট্রিং টুটা, কি স্ট্রিং টুটা ছিল হচ্ছে আমাদের এই যে এটা অ্যাভেঞ্জার 10, তাহলে এখানে যে ইকুয়াল যদি অ্যাভেঞ্জার 10 হয় তাহলেই সে হলো যে কিছু একটা করবে। তো কি করবে সে, সে করবে হচ্ছে যে টোটাল যে প্রাইসটা ছিল, টোটাল প্রাইস ইকুয়াল টু টোটাল প্রাইস গুণন 0.90, মানে হচ্ছে যে 10% যেহেতু ছাড় পাবে, তার মানে কি ওটাকে তো 0.90%, 0.90 দিয়ে গুণ দিলেই হলো যে আমাদের ওটা চলে আসবে। যেমন হচ্ছে যে 100 কে 100 যদি 10% আমরা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে, মানে 90 হচ্ছে না। তো এই যে 100 গুণন হচ্ছে যে 0.990, তো এইভাবে এটা করা যায়। অনেকে যদি কয় যে আগে 100 ভাগ দিয়ে তার সাথে আবার 90 গুণ করবো, এটা যার যেটা ইচ্ছা সে সেভাবে করতে পারে। তাহলে এটা হলো যে যদি এরকম মানে একমাত্র যদি কুপনটা ইকুয়ালস হয় অ্যাভেঞ্জার 10 এর সাথে তাহলে এই কাজটা সে পাবে, আর না হলে তো পাবে না। তাহলে তো হয়ে গেল, তাহলে কিন্তু আমাদের এইটুকুই হয়, এইটুকু পুরোটাই হয়ে গেল, এত পর্যন্ত আমাদের হয়ে গেল। এরপর আমাদের যে লাস্টে যেটা জিজ্ঞেস করছে যে ক্রিয়েট এ মেইন মেথড ইন গৌতম সিটি প্যাকেজ অ্যান্ড টেক প্রপার ইনপুট হোয়ার অ্যাপ্লিকেবল অ্যান্ড ক্রিয়েট এ রেফারেন্স টু, বলছে যে আরেকটা আমাদের প্যাকেজ বানাতে হবে যার মধ্যে হচ্ছে যে ক্লাসের নাম হবে, একটা মেইন ক্লাস থাকবে। আমাদের কিন্তু এখানে কোনো মেইন ক্লাস নাই, আমরা যদি খেয়াল করে থাকি আমরা শুধু কিন্তু এরকম মেথডই বানাই ফেলছি, কোনো মেইন ক্লাস নেই। তার কারণ এখানে কিন্তু আমাদের কোড যদি চালু করি, আমরা যদি এখানে যদি কন্ট্রোল শিফট F10 দেই, রানই হবে না সে। এই যে এখানে কাটা চিহ্ন দিয়ে করছে, মানে এখানে নাই তো, মেইনই নাই, সে শুরু করবে কই থেকে। তো আমাদের মেইন যেটা আমি বললাম না আগের ইয়েতে, যে দুইটা ক্লাস নেম করাটা আমি এটাতে দেখাই দিব। তো এখানে সেটা বলছে, আগেরটাতে বলছিল না, এখানে বলছে যে ক্রিয়েট এ মেইন ক্লাস ইন গৌতম সিটি প্যাকেজ। তাহলে এখানে একটা প্যাকেজ নেই, এটা হলো অ্যাসগার্ড প্যাকেজ ছিল, তাহলে এখানে একটা নিউ নিউ প্যাকেজ, এর নাম কি দিতে বলছে আমাদের, দিতে বলছে হচ্ছে যে গৌতম সিটি, এটা বলছে, দিলাম। এখন গৌতম সিটির মধ্যে একটা মেইন হচ্ছে যে মেথড বানাতে বলছে, তাহলে নিউ, আচ্ছা এভাবে হবে না, এটা কটলিনের জন্য। প্যাকেজ গৌতম সিটি জাভা ক্লাস, এর নাম দিলাম হচ্ছে কি, নাম দিলাম হচ্ছে মেইন। এখন এখানে যে মেইন দিলাম এর ভিতর আমরা একটা মেইন মেথড বানাই ফেলি, মেইন মেথড বানাই ফেললাম। তাহলে আমাদের কি কি বলছিল এখানে, যে ক্রিয়েট এ মেইন ক্লাস ইন গৌতম সিটি, আমাদের এই যে গৌতম সিটি প্যাকেজ তার ভিতরে একটা মেইন ক্লাস বানাই ফেলছি আমরা। এখন তার ভিতরে একটা মেইন মেথড বানাই ফেলছি, টেক প্রপার ইনপুট হোয়ার অ্যাপ্লিকেবল অ্যান্ড ক্লাস। আচ্ছা ওই যে রিজার্ভেশন সিস্টেমটা আছে আমাদের, এই যে এটা রিজার্ভেশন সিস্টেম, এখন এটাকে আমরা এখন এখান থেকে কল করব। আমাদের এখান থেকে না কল করে, এই যে এটার ভিতর থেকে কল না করে আমরা এখন এটার ভিতর থেকে কল করব, এখান থেকে কল করব। তাহলে এই যে এই প্যাকেজটাকে যে আমরা এখান থেকে কল করব, এখন কিভাবে কল করব সেটা, দুইটা তো আমাদের দুইটা প্যাকেজের ভিতরে আছে। তাহলে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে ওই যে স্ক্যানারটা আমরা যেখানে স্ক্যানার নিছি, এই যে স্ক্যানার স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার, এটা আমরা কি কেন কিভাবে নিতে পারছি, আমরা কিন্তু এটা কিন্তু স্ক্যানারটা কিন্তু অন্য একটা প্যাকেজের ভিতরে আছে, কিন্তু আমরা এটা কিন্তু এই যে অ্যাসগার্ড প্যাকেজের ভিতরে ইউজ করতে পারতেছি। তাহলে যেহেতু অ্যাসগার্ডটা অন্য একটা প্যাকেজের ভিতরে আছে, এটা কিন্তু আমরা আবার এই গৌতম সিটি প্যাকেজ থেকে ইউজ করতে পারবো। তাহলে কিভাবে ইউজ করবো, যেভাবে স্ক্যানারকে ইউজ করছি সেম ভাবে তাহলে এখানে লিখি যে রিজার্ভেশন সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম, তার নাম দিলাম কি, তার নাম রিজার্ভেশন সিস্টেমে দিলাম ছোট হাতের রিজার্ভেশন সিস্টেম, ইকুয়াল টু নিউ রিজার্ভেশন সিস্টেম। এগুলোকে বলা হয় হচ্ছে যে অবজেক্ট বানানো। তাহলে এখন আমরা রিজার্ভেশন সিস্টেমের একটা অবজেক্ট বানালাম, এর ফলে আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করা লাগবে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু অটোমেটিক্যালি ইম্পোর্ট করে ফেলছে, এই যে ইম্পোর্ট অ্যাসগার্ড ডট রিজার্ভেশন সিস্টেম। যদি আমরা এখানে কন্ট্রোল জেড আবার মারি, এখানে কিন্তু কিচ্ছু ছিল না, আমরা এই জায়গাটা খেয়াল করবো, এই যে এখানে এখানে আমরা খেয়াল করবো যে এখানে কি কি হচ্ছে, রিজার্ভেশন সিস্টেম ইকুয়াল টু, এই যে এখানে কিন্তু অলরেডি চলে আসছে, যখন রিজার্ভেশন সিস্টেম লিখছি এখানে কিন্তু ইন্টেলিজেন্ট অটোমেটিকলি অ্যাসগার্ড, আমাদের অ্যাসগার্ড যে প্যাকেজটা ছিল তার ডট রিজার্ভেশন সিস্টেম, এই ক্লাসটাকে কিন্তু সে অটোমেটিকলি ইম্পোর্ট করে ফেলছে, যেভাবে করছিল আমাদের জাভা ডট ইউটিল স্ক্যানারটাকে। তো এটাকে ইম্পোর্ট করে ফেলছে, ইকুয়াল টু হচ্ছে যে নিউ রিজার্ভেশন সিস্টেম। এখন এটাকে যে আমরা লিখলাম, এখন এখানে তো কি সমস্যা,
অবজেক্টের নাম দেওয়া হয় নাই। রিজার্ভেশন সিস্টেম ইকুয়াল টু নিউ রিজার্ভেশন সিস্টেম। এখন আমাদের কি বলছে এখানে তারপরে যে take proper input where applicable and create a reference for the reservation system class and call all the methods। এখান থেকে আমাদের মেথডগুলোকে কল করা লাগবে। তো আমাদের সবগুলো মেথডকে কল করার দরকার নেই, কারণ কি সিট টাইপের মধ্যে থেকে আমরা চেক অ্যাপ্লিকেবিলিটি কল করছি, একে কল করছি। এ আবার করছে কি আমাদের ক্যালকুলেট প্রাইসকে কল করছে। ক্যালকুলেট প্রাইসের মধ্যে আবার থেকে আবার হলো যে সেখানে সব কিছু ক্যালকুলেট সব কাজ এর ভিতরেই করছে। তাহলে তো আমাদের সবগুলোকে মেথডকে কল করার দরকার পড়তেছে না, আমাদের শুধু এই একটাকে যদি কল করি যে সিট টাইপ, তাকে কল করলেই তো আমাদের এখানে সিট টাইপ কল করলে এখানে জিজ্ঞেস করবে যে কোন টাইপের সিট আইলাজ আমি চাচ্ছি। তাহলে এখন সেই সিট টাইপকে কল করবো কিভাবে? এই যে আমরা একটা অবজেক্ট বানাই ফেললাম রিজার্ভেশন সিস্টেম, ছোট রিজার্ভেশন সিস্টেম, তার মধ্যে কিন্তু এখন এই যে যা যা এর ভিতরে আছে সবগুলো গুণাবলী কিন্তু এখন এর ভিতরে আছে। তার মানে এর ভিতরে যতগুলো মেথডস আছে তা কিন্তু আমরা সব এখান থেকে এখন এক্সেস করতে পারবো। তাহলে কিভাবে করব? ছোট রিজার্ভেশন সিস্টেম ডট আমাদের যে মেথডের নাম ছিল যে কি ছিল এটা আমরা পাবলিক করে দিয়েছিলাম না, এটা হলো যে এটাকে বলা হচ্ছে এক্সেস মডিফায়ার। যদি এক্সেস মডিফায়ার গুলো একটা পাবলিক প্রাইভেট হলো যে ডিফল্ট, আর হচ্ছে যে পাবলিক প্রাইভেট ডিফল্ট, এটা কি জানি ভুলে গেছি। তো যদি আমরা হচ্ছে যে এখানে কোনো কিছু না দেই তাহলে এটা অটোমেটিক ডিফল্ট হয়ে যায়। ডিফল্ট হয়ে গেলে ওটা শুধু ওই প্যাকেজের ভিতর থেকে অ্যাক্সেস করা যাবে। পাবলিক হলে সেটাকে সব জায়গাতে ইউজ করা যাবে, প্রাইভেট হলে সেটাকে হলো যে ডেটা সেটের অনেক কিছু থাকবে অন্য জায়গাতে ইউজ করা যাবে, কিন্তু ডিফল্ট হলে ওটাকে কোনোভাবে অন্য প্যাকেজ থেকে ইউজ করা যাবে না। তো এটাকে এই জন্য ডিফল্ট না দিয়ে আমরা এখানে পাবলিক করে দিলাম, পাবলিক ভয়েড, মানে এই জিনিসটাকে আমরা পাবলিক ভয়েড করে দিলাম। আমরা চাইলে এগুলোকে পাবলিক লিখে দিতে পারি, পাবলিক ভয়েড। তো আপাতত এগুলো দরকার নেই, তার কারণ কি আমরা তো শুধু এই প্যাকেজটাকেই কল করতে পারবো, দরকার বাকিগুলোতে কল করার দরকার নেই। তাহলে রেজার্ভেশন সিস্টেম ডট আমাদের সিলেক্ট সিট টাইপ, এটাকে আমরা কল করে দিলাম। তাহলে এখন এখান থেকে যদি আমরা রান দেই, মেইন মেথডে ঢুকলো, এটা একটা অবজেক্ট বানালো যার ভিতরে এই কাজে সবগুলো থাকলো। সিলেক্ট সিট টাইপ এখানে আসলো, এখানে আসার পরে এখন যাবতীয় যা যা কাজ করার সে করে ফেলেছে। F10 যদি আমরা রান করে দেখি, এই যে আমাদের বলছে যে হুইচ টাইপ অফ সিট ইউ ওয়ান্ট টু বুক, ফার্স্ট ক্লাস না ইকোনমিক ক্লাস। যদি আমি ওয়ান দিই ফার্স্ট ক্লাস, তাহলে এখন বললো যে হাউ মেনি সিট ইউ ওয়ান্টস। আমরা দিলাম কত, 12 দিলাম, যেটা হলো যে অ্যাভেলেবল না কিন্তু। তাহলে এখন বলবে যে অল সিটস আর বুকড, নেক্সট ফ্লাইট লিভস ইন কত 2 আওয়ার্স। আমরা যদি আরেকবার রান দেই তাহলে, আচ্ছা এখানে একটা জিনিস কিন্তু আমরা করি নাই, সেটা হচ্ছে যে আমরা যে টাকাটা হইলো সে টাকাটা দেখাই দিলাম না যে কত টাকা হয়েছে। সিস্টেম টোটাল টোটাল প্রাইস ফর কি সিট বুক, এত সিটস ইজ টোটাল প্রাইস এত টাকা, টাকা না তো ডলার। আচ্ছা এটা আমাদের বাকি ছিল, আমরা দেখাই দিয়েছিলাম যে কত টাকা হিসাব করছি কিন্তু আমরা দেখাই দিয়েছিলাম না। এখন আমরা আর একবার রান করি। আচ্ছা কোন ক্লাসে সিট চাচ্ছি, আমরা ধরলাম যে ফার্স্ট ক্লাসে সিট চাচ্ছি। তা হাউ মেনি সিটস ইউ ওয়ান্ট, ধরলাম যে কয়টা চাচ্ছি, 5টা চাচ্ছি। এখন অ্যাপ্লাই ফর 5 সিটস এত, আচ্ছা অ্যাপ্লাই কুপনটা আসলো না কেন আমি বুঝলাম না। আচ্ছা 5টা না, যদি আমরা 2টা দেই, আচ্ছা ইকোনমিক ক্লাস দেই। ইকোনমিক ক্লাস হচ্ছে যে হাউ মেনি সিটস ইউ ওয়ান্ট, ধরলাম যে 5টা দিলাম। তাহলে হচ্ছে যে টোটাল টোটাল প্রাইস ফর 5 সিট ইজ 4,000 টাকা, কারণ একটা হচ্ছে 800 টাকা হলে 5টা সিটের জন্য 5টা 40, 4,000 টাকা হওয়ার কথা। তাহলে কিন্তু আমাদের কোড ঠিকঠাকভাবে রান করছে, কেন হলো যে এটা কাজ করছে না আমি জানি না। অ্যাপ্লাই কুপন স্ট্রিং নিউ স্ট্রিং,
দেখতে হবে, ডিবাগ করতে হবে। তো যাই হোক, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে যা যা রিকোয়ারমেন্টস এর ভিতরে চাইছিল সবগুলো দিয়ে কিন্তু আমরা হচ্ছে কাজ করতে পারলাম। এখন এটার ভিতরে কারো কোনো সমস্যা থাকলে বা কোথাও বোঝার সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা, কোডটা কি দেওয়া যাবে? হ্যাঁ, করতে হবে যাবে। আমি প্যাকেজটাই জিপ করে দিই। কি রে